ভাইয়ার মানে ডেড বডিটা মানে পানিতে পরে ভেসে উঠেছিল, অনেক সময় খুঁজে পাওয়া যায় নাই। সেটা ডেড বডিটা আর কি পানিতে ভেসে উঠেছিল। আর আমরা তো সরাসরি ভাইয়াকে দেখেছি যে তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আচ্ছা, আপনি আপনি কি বলতে পারেন আপনার ভাইয়া ছাড়া আরো কি পুলিশ অফিসার মারা গিয়েছিলেন সেদিন? হ্যাঁ, আমার ভাইয়া সহ 15 জন পুলিশ সদস্য ওখানে মারা গেছে। এবং আপনার থানার ঢুকে আমরা যতটুকু খবর পেয়েছি যে থানার মধ্যে ঢুকে, ঠিক আছে, মানে এরকম হয় না যে বাইরে মেরেছে, বাইরে মিছিল কিংবা বাইরে এরকম কিছু না, মানে থানার মধ্যে ঢুকে এদেরকে মানে হত্যা করা হয়েছে আর কি, মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে থানার মধ্যে ঢুকে। মামুনজারা আলিফ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার আজকের প্রোগ্রামে আপনি বিশেষ অতিথি হয়েছেন। আপনার পরিবারের কোন সদস্য পুলিশ তারা কি জীবন হারিয়েছেন জুলাই আগস্টে? জি, 4 আগস্ট আমার বড় ভাই পুলিশ ইন্সপেক্টর ছিল এনায়েতপুর থানায়, সিরাজগঞ্জ এনায়েতপুর থানায়। আপনার ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর। আপনার ভাইয়ের মৃত্যু সম্পর্কে আপনি কি জানেন, দর্শকদেরকে একটু বলুন। ভাইয়া সাথে 4 আগস্টের আগের দিন 3 আগস্ট রাত 10টার দিকে আমার কথা হয়েছিল। তো তখন কথা স্বাভাবিক কথাবার্তা হয়েছে আমার সাথে, নর্মালি যেটা কথাবার্তা হয় এরকমই কথা হয়েছিল। তারপরে সকালে থেকে আমরা ওইভাবে ভাইয়াকে ফোন দিয়েছি, বাট ভাইয়া রিসিভ করে নাই। তো সকালে আমরা যেটা নিউজে দেখি যে থানা ঘেরাও করছে 10টার পর থেকে। এরপরে আমরা মানে মানুষের মাধ্যমে আর কি যোগাযোগ করার চেষ্টা করি, বাট ভাইয়ের সাথে কোনো উদ্দেশ্যে আরেকবার মনে করিয়ে দিন আপনি সেটা কোন থানা এবং কোথায়? সিরাজগঞ্জ এনায়েতপুর থানা। ওকে, হ্যাঁ বলুন। এরপরে এরকম আমরা নিউজে দেখতে পাই যে থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়েছে, কিন্তু আমরা আসলে ফোনে কোনোভাবেই ভাইয়ার সাথে কানেক্ট করতে পারি নাই। তো পরে যেটা আমরা জানতে পারি সন্ধ্যার দিকে যে আমার ভাই পুলিশ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক সহ 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এবং পানিতে চুবিয়ে। তো এই খবর পাওয়ার পরে আমি ঢাকায় ছিলাম, আমার অন্যান্য ভাই বোনেরা তারা সিরাজগঞ্জ এনায়েতপুর থানার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পরে ওনারা সকালে পৌঁছায় ওখানে সকালে, আর আমি এখান থেকে ঢাকা থেকে রওনা দিয়ে আমি সরাসরি বাড়িতে চলে যাই। আর আমার অন্যান্য ভাই বোন সবাই ওখানে যায়। সেখানে সিরাজগঞ্জে যাওয়ার পরে ওনারা মনসুর আলী মেডিকেল হসপিটালে মানে ভাইয়াকে পায়। ভাই কিভাবে পান? তার মৃতদেহ পাওয়া যায় আর কি। আচ্ছা, ওনাকে কিছু পানিতে ফেলে দিয়েছিল বললেন, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? সেটা আমরা নিউজের মাধ্যমে দেখেছি, আর হচ্ছে সেটা ভাইয়ার মানে ডেড বডিটা মানে পানিতে পরে ভেসে উঠেছিল, অনেক সময় খুঁজে পাওয়া যায় নাই। সেটা ডেড বডিটা আর কি পানিতে ভেসে উঠেছিল। আর আমরা তো সরাসরি ভাইয়াকে দেখেছি যে তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আচ্ছা, আপনি আপনি কি বলতে পারেন আপনার ভাইয়া ছাড়া আরো কি পুলিশ অফিসার মারা গিয়েছিলেন সেদিন? হ্যাঁ, আমার ভাইয়া সহ 15 জন পুলিশ সদস্য ওখানে মারা গেছে। এবং আপনার ঢুকে আমরা যতটুকু খবর পেয়েছি যে থানার মধ্যে ঢুকে, ঠিক আছে, মানে এরকম হয় না যে বাইরে মেরেছে, বাইরে মিছিল কিংবা বাইরে এরকম কিছু না, মানে থানার মধ্যে ঢুকে এদেরকে মানে হত্যা করা হয়েছে আর কি, মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে থানার মধ্যে ঢুকে। এটা থানার বাইরে না? না, থানার বাইরে না, থানার ভিতরে। থানার ভিতরে পাশে একটা জায়গা ছিল পুকুর ধারের সাথে, তো ওরা মানে হয়তোবা কোনো কিছু দিয়ে একটু ফুটা করে মানে একা একা ওরা পাশের বাসাতে পালিয়ে গেছিল। এটা আমরা থানাতে যাওয়ার পরে আমরা দেখছি। তো সেখানে যাওয়ার পরে মানে ওয়াশরুম ছিল, ওয়াশরুমে সবগুলো অফিসার আর কি লুকিয়ে ছিল। তো ওইখান থেকে তাদেরকে একজন একজন করে টেনে মানে ওদের ইচ্ছা মতো ওদের
মানে ইচ্ছা পূরণ করে আর কি, একজন একজন হত্যা করেছে, একজন একজন ফালাইছে, একজন একজন হত্যা করেছে, একজন একজন ফালাইছে। একই সাথে 9 জন অফিসার ছিল, মানে একই অশ্রমের মধ্যে 9 জন অফিসার ছিল, ভাইয়া সহ 9 জন ছিল, মানে 9 জনকে একই সাথে মেরে ফেলছে। আর থানার ভিতরে সাইডে কয়েকজনকে মারছে, তাদের তো ড্রেস, তারপরে জুতা, তাদের সবকিছুই মানে এলোমেলো করে দিছে। আমার ভাইয়ার যে কোয়ার্টার, সেগুলো সব কোনো কিছুই পাই না আমরা, মানে সমস্ত কিছু কাগজপত্র প্রমাণ মানে কিছুই পাই না। আমার ভাই একজন মানে সৎ পুলিশ অফিসার ছিল, উনি দেশের জন্য, জনগণের জন্য, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সে থানা থেকে মানে যায় নাই, যে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে সে যায় নাই। আপনার ভাই কি আপনার ভাই যে এলাকায় থানা, সেখানে কি আশেপাশে আপনার জানা মতে কোনো ছাত্র বা জনতা পুলিশের গুলিতে মারা গেছেন? না, পুলিশের গুলিতে মারা যায় নাই কেউ। আপনি বলতে চাইছেন আপনার ভাইয়া যেই থানায়, ওই থানা জি। এলাকায় কোন সমন্বয়ক বা কোন ছাত্র বা কোন সাধারণ জনগণ পুলিশের গুলিতে মারা যায়নি? না, কোনো পুলিশের গুলিতে মারা যায় নাই। এদের মানে এদেরকে ওনারাই ঢুকে, মানে এদেরকে থানার ভিতরে ঢুকে থানা আগুন জ্বালাই দিছে, প্লাস ওদেরকে মানে থানার ভিতরে ঢুকে হত্যা করেছে। এরা কিন্তু থানার গেটের বাইরে যায় নাই, থানার গেটের ভিতরে এদেরকে হত্যা করা হয়েছে। আচ্ছা, থানার আপনার গেটের আপনার ভাইয়ের জীবন সম্পর্কে এবং আপনাদের সাথে সম্পর্ক সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আমরা 8 ভাই বোন, ভাইয়াই সবার বড়। উনি আমাদেরকে দেখাশোনা করতো। 4 বোন, 3 বোনের ওরা কিছু করে না, গৃহিণী, আর আমি জব করি, আমি ছোট। আর বাকি ভাইগুলো কিছু করে না ওরকম। ছোট ভাইটা বেকার, মাস্টার্স কমপ্লিট করে বাসায় থাকে। আমার মা 4 বছর ধরে বিছানায় পড়ে আছে, সে একা ওয়াশরুমে যেতে পারে না, তাকে 2 জন লোক লাগে ওয়াশরুমে নিয়ে যেতে। এমন তো অবস্থায় বড় সন্তানের মৃত্যুতে আসলে মানে এটা বলার ভাষা নেই, যে একটা মায়ের বড় সন্তান দেশের জন্য কাজ করার জন্য এভাবে তার জীবনটা দিয়ে দিতে হবে, আমরা কখনোই আশা করি নাই। আপনার ভাইয়া কি সৎ অফিসার ছিলেন বলে আপনি নিশ্চিত? অবশ্যই আমার ভাইয়া কোনো সৎ অফিসার ছিল। আমার ভাইয়া 24টা বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে। আমার ভাইয়া খুবই সৎ অফিসার ছিল, খুবই সাদাসিধা জীবনযাপন করতো। আপনাদের পরিবার কি আপনার ভাইয়ের উপর অনেকখানি নির্ভরশীল ছিলেন নাকি ছিলেন না? হ্যাঁ, আমার পরিবার আমার ভাইয়ার উপরে নির্ভরশীল। এখন আপনাদের আর্নিং সোর্স কি? এখন আমাদের কোনো আর্নিং সোর্স নাই। মা যে দিয়েছেন, বাবাও নাই, আমার বাবাও 5 বছর আগে মারা গেছেন। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি একটা জব করেন, হ্যাঁ, আমি এবং একটা সেটা কি হসপিটালে খুব জব, ভালো বেতন পান? আপনি কি খুব ভালো বেতন পান? না নিজে চলার মতো আর কি পাই নিজে মোটামুটি। চলার মতো, তাহলে আপনাদের সংসার চলার মতো এখন আর উপার্জন ক্ষম কেউ নেই? আমাদের সংসার চলার মতো উপার্জন ক্ষমতা আর কেউ নেই। আপনার আব্বা মারা গেছেন? জি, আমার বাবা মারা গেছে। এখন আমরা তো জানি যে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে 18 জুলাই থেকে 8ই অগাস্ট পর্যন্ত কোনো মামলা দেওয়া যাচ্ছে না এই আন্দোলনকারীদের বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে 4 জুলাই অগাস্ট যদি আপনার ভাই মারা যেয়ে থাকেন, তাহলে ওনার এই হত্যাকাণ্ডের বিচার অন্তত বর্তমানে সম্ভব হচ্ছে না। সেই বিষয়ে আপনার কি মতামত? আপনি যদি বাংলাদেশের সরকার এর বরাবর কিছু বলতে চান। অবশ্যই বলতে চাই, কারণ আমার ভাইয়া দেশের জন্য জীবন দিয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলেই তাকে শহীদ বলে ঘোষণা করা হয়। সেখানে আমার ভাইয়া রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পাশাপাশি তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর, ডক্টর ইউনূস স্যারের বরাবর, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের বরাবর আমি, আমার পরিবার এবং আমার ভাইয়ার সাথে আরো যে পুলিশ অফিসাররা মারা গেছে তাদের হত্যার কেন বিচার হবে না, সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার ভাইয়া তো জনগণের নিরাপত্তার জন্য সে ডিউটি করতেছিল। ডিউটিরত অবস্থায় সে থানার বাইরেও বের হয় নাই, সে সহ তার সহকর্মীরাকে নিয়ে সে থানার ভিতরেই ছিল। তারা কোনো গন্ডগোল করতে যায় নাই, তারা গুলি চালায় নাই, ছাত্রদের উপর তারা গুলি চালায় নাই, ছাত্রদের উপর তারা কোনো চড়াও হয় নাই।
যেহেতু ভাইয়া অফিসার ইনচার্জ ছিল, সে সহ পুরো টিমই তারা থানার ভিতরে অবস্থান করতেছিল। সেখানে এভাবে নৃশংসভাবে আমার ভাইয়াকে হত্যা করা হলো। তো এটা তো অবশ্যই আমরা বিচার চাই যে আমার ভাইয়া দেশের একজন নাগরিক, নাগরিক হিসেবে আমরা আমার ভাইয়ার হত্যার বিচার চাই, আমাদের একটা সাংবিধানিক অধিকার আছে, সেটা কেন আমরা পাবো না? যারা সাধারণ ছাত্র মারা গেছে তারা শহীদ বলে আখ্যা পেয়েছে, আর এখানে আমার ভাইয়া রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় মারা গেছে, কিন্তু সেখানে আমরা কোনো কিছুই সরকারের পক্ষ থেকে মানে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। তো এটা তো আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা কষ্টের ব্যাপার। এই যে আমার মা 4টা বছর ধরে বিছানায় পড়ে আছে, তার ক্ষমতা নেই যে সে নিজে একা আশ্রমে যায়, তার ছেলেকে দেশের জন্য কাজ করতে দেওয়ার জন্য, দেশের জনগণের সেবা করার জন্য যে দায়িত্ব দিয়েছিল, সেখানে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো। সে একটা মা, কিভাবে এটা মা সহ্য করে? আমার মায়ের দিকে তো আমরা তাকাতে পারি না। আমরা ভাই বোন, আমাদেরকে, আমার ভাই বড়, সে আমাদের গার্ডিয়ান ছিল, আমাদেরকে আগলায় রাখতো, সেখানে এভাবে আমার ভাইকে দেশের দায়িত্ব পালন করার জন্য এভাবে জীবন দিতে হলো। সেটার বিচার যদি আমরা না পাই, সেটার বিচার আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই। যে এত এত পুলিশ মারা গেল, পুলিশ দেখে কি সব পুলিশ তো খারাপ না? তাহলে আমার ভাইয়া যদি কোনো অপরাধ করে থাকে সেখানে প্রমাণ দেয়, যদি প্রমাণ দিতে পারে যে না আমার ভাইয়া অসৎ অফিসার ছিল, কিংবা স্টুডেন্টদের উপর গুলি চালাইছে, কিংবা বাইরে হামলা করেছে, তাহলে আমাদের পরিবার, আমি সবাই আমরা মেনে নিব, যেটা হবে সেটা মেনে নিব। কিন্তু সে তো সেটা করে নাই, সে তো জনগণের স্বার্থে ইভেন সে 12:30টার দিকে মাইকে বলছে, পাশের মসজিদ ছিল, বলছে যে থানা জনগণের, আপনারা থানা ভাঙচুর করেন না, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য সে থানা থেকে বের হয় নাই। এবং তাকে, আমার তো ভাই, ঠিক আছে, আমরা তো দেখেছি, জনগণ তো আসলে দেখে নাই যে আসলে ওদেরকে কিভাবে হত্যা করেছে। ওরা তো নিউজে শুনেছে যে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে পানিতে চুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তো আমার ভাইকে দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার ভাই খুবই সুদর্শন একটা মানুষ ছিলেন, তার পুরো শরীরে কোনো জায়গা নেই, তার ডান হাত বাম হাত সব ভেঙে ফেলছে। তার এ জায়গায় জানি না কিসের ইয়ে দিছিল, এখান থেকে কিসের আঘাত দিছে, এই পাশ দিয়ে ফেলেছে, পুরো দাঁতগুলো এই সাইডটা পুরো চলে গেছে। তারপরে মাজায় কিসের কোপ দিছে, সেখানে পুরো মাজাটা ইয়ে হয়েছে। ওরা তো ইউনিফর্ম অবস্থায় ছিল, সবগুলো অফিসার ইউনিফর্ম অবস্থায় ছিল, সেখানে তাদেরকে ইউনিফর্ম, একটা রাষ্ট্রীয় পোশাক খুলে তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো। সেটার বিচার তো অবশ্যই আমরা চাইবো, অবশ্যই চাই যে যারা আমার ভাইয়া সহ অন্যান্য পুলিশ অফিসারদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিচার আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই। আপনার ভাইয়ের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আপনার ভাইয়ের ব্যাপারে দুঃখ জানিয়ে? বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে পুলিশ মানেই খারাপ, পুলিশ মারা গেছে, পুলিশ মানুষ না, পুলিশ কোনো মায়ের সন্তান না, পুলিশ কারো ভয় না, পুলিশ বলেই হত্যা, তার কোনো বিচার হবে না। এটা তো হতে পারে না যে সে পুলিশ দেখে আসে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় মারা যাবে, কিন্তু সে তার কোনো অধিকার পাবে না। সেটা তো আমরা পরিবার হয়ে আমাদের কাছে তো আমরা মেনে নিতে পারছি না। তাহলে এখন পর্যন্ত আপনাদের, আমি একটু রিক্যাপ করে দিই মেইন ইস্যুগুলো। আপনি বলেছেন যে আপনার ভাই 24 বছর ছিলেন, এবং আপনার ভাই যে এলাকায় কর্মরত ছিলেন মৃত্যুর আগে, ওই এলাকায় কোন সাধারণ মানুষ, জনগণ, ছাত্র পুলিশের গুলিতে মারা যাননি না, পুলিশের গুলিতে, এবং পুলিশরাই মারা গেছে, থানার ভিতরে যতগুলো অবস্থান করছিল একজনও বাঁচে না, সবগুলোই হত্যা করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে সবগুলোরে।
এবং নৃশংসভাবে 15 জন পুলিশ অফিসারকে থানার ভেতরে ঢুকে তারা হত্যা করেছে। ঢুকে হত্যা করেছে, প্লাস মানে তাদের থানার মধ্যে যত কিছু ছিল সব লুটপাট করে নিছে। থানার কোয়ার্টার গুলো আগুন দিয়ে মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফার্নিচার যত কিছু ছিল সব কিছু ভেঙে চুরে মানে একাকার করে দিছে। আচ্ছা, মানে লুটপাট শুধু ভাঙেনি, আপনি বলতে চাচ্ছেন লুটপাটও হয়েছে? আমরা কিছুই পাই না, আমার ভাইরা ঢুকেছে, আমরা কোনো কিছুই পাই না, শুধুমাত্র তার ব্যবহারিক যে মানে জিনিসপত্র, মানে শার্ট গেঞ্জি এগুলোই শুধু জাস্ট কয়েক বাইরে যেগুলো ছিল। আর সরকারি যে খাট, সেই খাট তো ছিল, আর তাছাড়া আমরা কোনো কিছুই পাই না। আমার ভাইয়ার রুমে যে আরো আদার্স জিনিস ছিল কিংবা তার পার্সোনাল কোনো কাগজপত্র আমরা কোনো কিছুই পাই না, সবকিছুই আপনার ভাই তো আমাদের রাষ্ট্রের পুলিশ ছিলেন, আমাদের রক্ষার দায়িত্ব ওনার হাতে আমরা জনগণরা দিয়েছিলাম। কিন্তু বর্তমানে পুলিশই যদি, যারা রাষ্ট্রের রক্ষক, তারাই যদি বিচার না পায়, যারা জীবন দিয়ে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন, আপনি 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 একজন মেয়ে এবং আপনার কি বিয়ে হয়েছে? জি, আমার বিয়ে হয়েছে। আপনার সন্তান আছে? হ্যাঁ, আছে। আপনার সন্তানকে কি আপনি ভবিষ্যতে পুলিশ হতে চাইবেন, বানাতে চাইবেন? কখনোই না, কারণ আমার ছোট ভাই আছে, অনেকে বলছে মানে এরকম বলছে যে একজন পুলিশ সদস্য মারা গেলে মানে আরেকজন পুলিশ সদস্য এরকম হয়। আমার মা তো শুনেই মানে আতঙ্ক হয়ে গেছে যে এক ছেলেকে এভাবে হারাইছে, আর কোনো কাউকে আমরা পুলিশে দিতে চাই না। আমার জনগণের কাছে প্রশ্ন, আমার বর্তমানে ইউনিট সরকারের কাছে প্রশ্ন, যদি পুলিশ রাষ্ট্রীয় কাজে, এবং যার পরিবার নিশ্চিতভাবে বলছেন যে তারা কোন প্রকার অন্যায় করেননি, ওনার বড় ভাই উনি সৎ পুলিশ অফিসার ছিলেন, উনি 24 বছর রাষ্ট্রের কাজে নিজের জীবন দিয়েছেন এবং ওনাদেরকে থানায় ঢুকে হত্যা করা হয়েছে, উনি একটি সাংবিধানিক অধিকারের কথা বলছেন, এনারা যদি এই নিশ্চয়তা না পান তাহলে পুলিশ অ্যাক্টিভ কেন হবেন এবং পুলিশে কেন সাধারণ জনগণ যোগ দিবে? এই প্রশ্নের উত্তর কি বর্তমান সরকার দিতে পারবে? এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার ভাই যে মারা গেলেন, তো ওনার মৃতদেহ যখন আপনারা কবরস্থ করেছেন, সেটা কি আপনারা করেছেন না রাষ্ট্র নিজের খরচে করেছে? কিভাবে? আমরাই করেছি। আমার ভাইয়ের ডেড বডির সাথে মানে কাউকে দেওয়া হয় নাই। আচ্ছা, কোনো ক্ষতিপূরণ পেয়েছেন আপনারা? না, কোনো ক্ষতিপূরণ পাই নাই। আচ্ছা, রাষ্ট্র থেকে কোনো শোক জানানো হয়েছে? না, না, কোনো শোক জানানো হয় নাই। পাড়া মহল্লায় আপনাদের তো নিশ্চয়ই জানে যে আপনারা পুলিশ সদস্যের পরিবার, এবং তারা তো নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলে। ওভারঅল পুলিশের পরিবার যিনি মারা গেছেন, এই বিষয়ে সাধারণ আশেপাশের লোকদের বা আপনার বন্ধু বান্ধবীদের কি সেন্টিমেন্ট? এমন একটা বিষয় হচ্ছে এলাকায় যে মানে ভাইয়ের জিনিসটা ছিল, মানে আমার মা যে বিছানায় এরকম সজ্জাটা অবস্থায় যে একটা মানে তার যে একটা সন্তান রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার অবস্থায় মারা গেল, মানে তার মাকে যে একটা সমবেদনা দিবে, তার পরিবারকে যে একটা সমবেদনা দিবে, সেই সামান্য সমবেদনাটুকু আমরা সরকারের পক্ষ থেকে পাই না। তো এটা তো কি বলবো, এটা তো আমার মেনে নেওয়া খুবই কষ্ট হচ্ছে যে আমার ভাইয়া রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যে এভাবে নিজের জীবন উৎসর্গ করে দিল। সে যদি অসৎ পুলিশ অফিসার হতো, সে কখনোই থানাতে অবস্থান করতো না, সে অবশ্যই থানা রেখে চলে যেত। রাষ্ট্রীয় জিনিসপত্র সে রেখে, রাষ্ট্রীয় জিনিসপত্র রক্ষা করার জন্য সে অবশ্যই থাকতো না। সে সৎ দেখেই কিন্তু সে থেকে গেছে, সে তার দায়িত্বে। আপনি কি আরো অন্যান্য পুলিশ সদস্যদেরকে, পরিবারদেরকে চেনেন যারা যাদের এরকম পুলিশ সদস্য হারিয়েছেন? হ্যাঁ, চিনি। এবং ওনারাও কি বলেছেন আপনাকে যে ওনারাও এরকম সৎ অফিসার ছিলেন? হ্যাঁ, ওনারা বলছে ওনারাও মানে পুলিশ মানে খারাপ, পুলিশ মানে বিচার হবে না, মানে এই যে একটা প্রজ্ঞাপন জারি করলো যে না 8 তারিখ আগে কোনো মামলা গ্রহণ হবে না, ঠিক আছে, আমাদের বিচার পাবো না। হ্যাঁ, সে বিষয়ে সবাই খুব প্রকাশ করেছে যে কেন আমরা মানে এই বিচার পাবো না, কিংবা তারা যে দেশের জন্য আত্মত্যাগ করলো, তাদের জীবনটা দিল, তারা নর্মাল প্রসেসে মানে যেটা পায় মানে সেরকম তাদের জন্য এক্সট্রা কোনো কিছু নাই। তাদের পরিবারকে মানে কোনো সহানুভূতি কিংবা তাদেরকে যে একটা মানে সান্ত্বনা মানে কোনো কিছুই আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আমার অন্যান্য পরিবারের সাথে কথা হয়েছে, মানে তারাও মানে আমার সাথে খুব প্রকাশ করেছে যে রাষ্ট্রের দায়িত্ব ভুক্তভোগী, আপনার মতোই ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী। ইভেন আমার ভাইটা 24 বছর সে পুলিশে চাকরি করেছে, ইন্সপেক্টর। ওনার নিজের নামে একটা বাড়ি নাই, ওনার কোনো কিছু নাই, উনি সাদা মাটা লাইফ লিড করতো। উনি সবসময় এরকম চাইতো যে আমি দেশের সেবা করব, মানুষের সেবা করব, আমি যেটা সরকার থেকে যেটা বেতন পাই আমি সেটা নিয়েই হ্যাপি। মানে তার এক্সট্রা কোনো কিছু নাই, তার একটা বাড়ি পর্যন্ত নাই, সে এত বছর চাকরি করে তার একটা বাড়ি পর্যন্ত নাই।
তাহলে এর চাইতে আর তো কোনো কিছু বলতে পারি না আমরা যে আমার ভাই কতটা সৎ লয়াল ছিল। একটা মানুষ 24টা বছর পুলিশে জব করলে তার একটা বাড়িও থাকে তার নিজের নামে। এই যে পুলিশ অফিসার, আপনি আপনি আরো কয়েকটা পরিবারের কথা বলেছেন যারা এরকম ভুক্তভোগী। তারা তাদের পুলিশের যাদের যারা মারা গেছে তাদেরকে আপনি কি চিনতেন? যে যারা মারা গেছে তাদের কি চিনতেন আপনি? না, যখন চিনতাম বলতে আমরা এমনি নর্মালি তো ভাইয়া থানায় যখন যারা থাকে তখন তো নর্মালি সবাইকে টুকটাক হয়তো বা চিনা হয় যখন আমরা গেছি ভাইয়ার কাছে। যারা মারা গেছে আর কি, যারা মারা গেছে তাদের তখন আমরা যখন আমার ভাইয়াকে আমরা নিতে গেছি ডেড বডি তখন তো ওনারাও আসছে, তখন ওনাদের সাথে কথা হচ্ছে কিংবা যোগাযোগ হয়, মানে ওনারাও ভুক্তভোগী আমরাও ভুক্তভোগী, সব মিলায় মানে আমরা কোথাও বিচার পাচ্ছি না কিংবা আমরা কোথাও মানে বলতে পারছি না যে আমাদের আপনজন এভাবে হারায় গেল দেশের জন্য, কিন্তু আমরা মানে কোনো জায়গায় মানে পুলিশ মানে খারাপ, মারা গেছে ভালো হয়েছে মানে ব্যাড কমেন্ট করে, মানে এসব আর কি আমরা। আমার জানা মতে আজকে আপনি কথা বলার আগ পর্যন্ত কোনো মিডিয়া বা কোনো নিউজ পেপার আপনাদের কাছে আসেনি, এম আই রাইট? না, আমাদের কাছে আসে নাই। শুধু ওইখানে মানে একটা স্থানীয় একটা যেদিন মারা গেছিল স্থানীয় একটা পত্রিকা জাস্ট এমনি কথা বলেছিল বাড়িতে, এছাড়া আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। মানে আপনার মেইন স্ট্রিম কোনো পত্র পত্রিকা মিডিয়া আপনাদের সাথে যোগাযোগ করেনি? আমাদের সাথে যোগাযোগ করে নাই। আচ্ছা। আমাদের কাছে মনে হয় যে আমার ভাইয়া যে একটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতো, সে যে একজন ইন্সপেক্টর ছিল, একটা থানা দায়িত্বরত অফিসার ছিল, মানে এরকম মনে হয় যে না, সে কিছুই ছিল না, দেশের কোনো কিছুই ছিল না, সে মারা গেছে, তাকে হত্যা করেছে, মানে শেষ, মানে মানে তার অস্তিত্ব শেষ। মানে বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে সে মারা গেছে, তার অস্তিত্ব শেষ, সে হয়তো মানে এরকম একটা আমরা এরকম ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি কিংবা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে সে কিছুই ছিল না, মানে চোর ডাকাত কিংবা একটা খারাপ মানুষ মারা গেলে যেরকম হয় যে তার মানে কোনো কিছু হবে না, মানে এরকম। তো সে একটা সরকারি জব করতো, একটা থানার অফিসার ইন্টারেস্ট ছিল, সে সহ এতগুলো পুলিশ অফিসারকে এভাবে হত্যা করলো, মানে তাদের কোনো কিছুই মানে এতগুলো এরা ছাড়াও মানে সিরাজগঞ্জ এনায়েতপুর থানা ছাড়াও সারা বাংলাদেশে আমার জানা মতে মানে 3000 মতো পুলিশ সদস্য হত্যা হয়েছে, এবং ঢাকাতে পুলিশদেরকে মেরে ঝুলাই রাখা হয়েছে। তো মানে পুলিশদের কোনো কথাই হচ্ছে না, মানে পুলিশ মানে কোনো জনগণের কোনো উপকারে আসে না, পুলিশ কোনো কিছুই করে না। তাহলে পুলিশ, আমার সরকারের কাছে অনুরোধ যে পুলিশ যদি এইভাবে মানে দেশকে রক্ষা করার জন্য দেশের জনগণের স্বার্থে এইভাবে জীবন দেওয়ার পরে যদি পুলিশরা এভাবে মানে বিচার না পায়, পুলিশের পরিবারে যদি এরকম হেনস্থা হয়, তাহলে আর কেউ তো মানে পুলিশের দিবে না, সেটা তো ঠিক আছে, কিন্তু মানে দেশ তো যদি মানে পুলিশরা যদি কোনো কিছুই দেশের জন্য না হয়ে থাকে, তাহলে পুলিশ বাহিনী কেন তারা রেখেছে? তাহলে তো আমার মনে হয় পুলিশ বাহিনীর দরকার নাই, পুলিশ ছাড়াই তো তাহলে মানে জনগণ চলতে পারবে। মানে সিচুয়েশনটা এরকম ভাবে দাঁড়াচ্ছে যে পুলিশ জনগণের শত্রু, আসলে তো পুলিশ জনগণের শত্রু না, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু জনগণ পুলিশকে গালি দেওয়াটা বা হ্যারাস করাটাও একটি সিরিয়াস ক্রাইম, এবং আপনার ভাই যেহেতু পুলিশ ছিলেন সুতরাং ওনার দায়িত্ব ছিল অন্যান্য কোনো কেউ যদি ক্রাইমের ভিকটিম হয় তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করা, সেখানে উনি নিজেই ভিকটিম হয়েছেন অথচ উনি বিচার পাবেন না, এর চাইতে বড় লজ্জাজনক জাতি কিছু হতে এইরকম ভাবে মানে হত্যা হবে, মানে আমরা তো মানতে পারি না যে এরকম ভাবে থানার ভিতরে ঢুকে, এটা তো অকল্পনীয় একটা বিষয় যে থানার ভিতরে ঢুকে এভাবে পুলিশ সদস্যদেরকে এভাবে হত্যা করতেছে, এটা তো আসলে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা। এটা তো বিরল, তো মানে সরকার তো মানে আমলেই নিচ্ছে না, বরং মনে হচ্ছে এটা নাথিং, কিছুই না। এইভাবে যদি চলতে থাকে, আমরা যদি আমার ভাই সহ অন্যান্য অফিসারদের যদি আমরা বিচার, তাদের হত্যার বিচার যদি আমরা না পাই, তাহলে তো জনগণ তো পুলিশদেরকে মানে মানবে না, তাদেরকে ভয় পাবে না, একটা কিছু হলে চোর ডাকাত থানার ভিতরে ঢুকে তাদেরকে নৃশংসভাবে হত্যা করবে, এভাবে তাদের প্রাণ চলে যাবে। তাহলে এটার কি, এটা তাদের দেশের একটা সরকারের তো অবশ্যই দায়িত্ব আছে যে একটা থানার অফিসার ইনচার্জ এভাবে মানে হত্যা করতেছে, তাকে নিয়ে কোনো মানে এটাই কোনো ইস্যুই হচ্ছে না। তো এটা সরকারের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছি যে এই বিষয়টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি পুলিশ পরিবারের পক্ষ থেকে, যে এই বিষয়টা যেন ওনারা হচ্ছে আমলে নেয়, যে এইভাবে যে একটা থানাকে নৃশংস করে দিল, সবগুলো পুলিশ অফিসারকে হত্যা করে, এদের বিচারের মানে জোর দাবি জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনার ভাই যে মারা গেলেন, একটা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন আপনার ভাই,
আপনার আম্মার এখন শারীরিক অবস্থাটা এরপরে কিরকম? আমরা মানে কি বলবো, আমার আম্মা তো অলরেডি 4 বছর থেকে সে মানে বিছানায় পড়া। আমার ভাইয়াই মানে সমস্ত কিছু, আমার আম্মার খরচ মানে ওষুধপত্র, মানে উনি তো আমাদের পরিবারের উপার্জন ক্ষমতা ছিল। উনি সবসময় আম্মার টেক কেয়ার করতো, আম্মাকে ইয়ে করতো প্রত্যেক ক্ষেত্রে। মানে সে এতটা দেশের প্রতিও যেমন সে দায়িত্বশীল ছিল, সে পরিবারের প্রতি অনেক দায়িত্বশীল ছিল, বাবা মার প্রতি সে ওর উপর দায়িত্বশীল ছিল। একটা সন্তান হিসেবে যে একটা পারফেক্ট সন্তান সেই হিসেবে ছিল। সে প্রত্যেক সন্ধ্যায় মাকে মানে ফোন না করে, মাকে খাবার না দিয়ে সে নিজে কোনো খাবার খেতে করতো না। সেখানে তার সন্তানকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো। আমার মা তো এখন মানে জীবিত লাশ। আমাদের মানে হাহাকার, ভাই হারানোর হাহাকার, এভাবে যেভাবে হত্যা করলো, এত নৃশংসভাবে হত্যা করার পরে এভাবে 2 দিন আমার ভাইয়া মানে মানে অজ্ঞাতনামার মতো পড়ে থাকলো একটা হসপিটালে। সেখানে তাকে পোস্টমর্টম করা হলো। এগুলো আমরা আসলে মানে ভাবলে যে একটা দেশের দায়িত্ব পালন করার জন্য যে মানুষকে এভাবে জীবন দিতে হয়, এটা যদি জানতাম আমরা তাহলে আগেই ভাইকে বলতাম যে আপনি পুলিশ থেকে রিজাইন দিয়ে দেন। যেখানে অন্যান্য যারা পুলিশ পরিবারের সদস্য আছে তাদের উদ্দেশ্যে আপনার বলার আছে? অন্যান্য যারা মারা গেছে উনার ওয়াইফদের সাথে, তারপরে বোনদের সাথে, অনেকের সাথে যোগাযোগ হয় আমরা, কারণ তারাও তো ভুক্তভোগী। তারাও সেম কথা বলে যে তারা যদি এরকম জানতো যে এভাবে নৃশংসভাবে হত্যা হওয়ার পরে মানে আমরা আরো মানে সমাজে আরো আমরা ঘৃণার পাত্র হচ্ছি, তাহলে মানে তারা সবাই মানে একই কথা আমার মতো, যে তারা মানে পুলিশ থেকে তাদের পরিবারের লোকজনকে সরাই নিত। তো আমি এটাই মানে চাই যে আমার ভাই এসব অন্যান্য যে পুলিশ অফিসাররা মারা গেছে তাদের হত্যার বিচার চাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে সমমর্মিতা জানানোর কোনো ভাষা আমার নেই। আপনি শেষ 2 মিনিটে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে, বিশেষ করে সরকার প্রধান আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এবং আসিফ নজরুল, ওনাকে আমি ভাই বলি, আসিফ নজরুল ভাইয়ের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ, আমি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে বলতে চাই যে এইভাবে মানে আমার ভাইয়া মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইন্সপেক্টর, সিরাজগঞ্জ এনায়েতপুর থানা, ভাইয়া সহজে আরো মানে 15 জন পুলিশ অফিসারকে এভাবে নৃশংসভাবে থানার ভিতরে ঢুকে হত্যা করলো। সেটা আমি, আমার ভাইয়া সহ অন্যান্য পুলিশ অফিসারদের সবার হত্যার আমরা বিচার চাই। এভাবে যদি থানা নৃশংস করে দিয়ে মানে এদের বিচার না হয় তাহলে আর কখনো কেউ পুলিশে থাকবে না, কিংবা পুলিশে যাবে না, পুলিশে যাওয়ারও সাহস পাবে না। এবং এই যে আমরা স্বজন হারিয়ে যে আমাদের সারা জীবনের যে একটা মানে ব্যথা বেদনা, এটা তো আসলে কাউকে মানে প্রকাশ করতে পারবো না যে একটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যে মানে এইভাবে মানে হত্যা হতে হবে। ঠিক আছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। এর জন্য সারদের কাছে মানে জোর দাবি জানাচ্ছি যে এদের হত্যার মানে বিচারের দাবি জানাচ্ছি। এবং আমি সরকারকে বলবো, আমি বলছি সরকারের উদ্দেশ্যে, আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান। এই পরিবার জোর দিয়ে বলছে যে তাদের ভাই সৎ এবং সৎ অফিসার ছিলেন। উনি একজন মানুষকে হত্যা করেন এবং এলাকায় কোনো সাধারণ জনগণ পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। ওনাদের হত্যার বিচার হওয়া উচিত, আইন পরিবর্তন করা উচিত এবং ওনাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা রাষ্ট্রের কর্তব্য। অন্যথায় কেউ পুলিশ অফিসার হিসেবে যোগদান করতে ভবিষ্যতে উৎসাহিত হবে না, যেটা আমাদের জন্য দুঃখজনক হবে। পুলিশ ওভারঅল আমাদের বন্ধু এবং আমি নিশ্চিত যে আপনার এই কান্না সারা বাংলাদেশে পৌঁছে গেছে। এবং আমি অনুরোধ করব সকল মিডিয়া কর্মীদেরকে, আপনারা পুলিশ অফিসার যারা জীবন হারিয়েছেন তাদের পরিবারদের দুঃখ কষ্টের কথা তুলে ধরুন। আপনারা সমন্বয়ক বা যার কথাতেই হোক, আপনারা বিচলিত হবেন না। আপনার রাষ্ট্রের মিডিয়া, আপনারা মুখ, আমাদের মুখ, আপনারা যদি কথা না বলেন তাহলে রাষ্ট্র কোনোদিন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মার প্রতি সহমর্মিতা, আপনার পরিবারের প্রতি সহমর্মিতা। আল্লাহ আপনাদেরকে দুঃখ লাঘব করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।